প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে আজ রয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জনাব আবু সাঈদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো প্রথমে দেখে নিচ্ছি সংবাদপত্রের শিরোনামগুলো, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা, শাহবাগে আটকে দেয় পুলিশ। দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয়, প্রধান উপদেষ্টা। দাভোসে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে বৈঠক। রাজধানীর 432 স্থান ছিনতাইয়ের হটস্পট। মানবজমিন, নয়া সমীকরণ, ছাত্ররা দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ছাত্র রাজনৈতিক দল ভুল বোঝাবুঝি কাম্য নয়। গোয়েন্দা ব্যর্থতা ছিল স্বীকার করলেন কামাল। দৈনিক সমকাল, দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি। আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল। খবরের কাগজ, শাহবাগে নাসিরউদ্দিন পাটোয়ারি, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। 4 প্রদেশ করার সুপারিশ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মত ভিন্ন মত। আমার দেশ, পরিকল্পিত শ্রমিক অসন্তোষের মুখে পোশাক খাত। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, অপারেশনের পর সেলাই করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সুতোয়। কালবেলা, নির্বাচন প্রশ্নে বিএনপির 2 না 1 হ্যাঁ, নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। লুটেছেন ব্যাংকের 2000 কোটি টাকা, আনসারুলও কম যান না এস আলমের চেয়ে। কুড়িগ্রামে জামায়াতের আমির, আওয়ামী লীগই 1/11 সরকার এনেছিল। সময়ের আলো, ঘোলাটে রাজনীতি, ছেলের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা, লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসায় আল গোর। দৈনিক দিনকাল, ভোটের অধিকার ফেরাতে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে, তারেক রহমান। ছাত্ররা দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, মির্জা ফখরুল। ট্রাম্পের আদেশ আটকে দিল আদালত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ভিসা কার্ডস হিট আউটবাউন্ড ট্রাভেলার্স ওয়ার্কার্স, ট্রাভেল বিজনেস ডিপস 60%। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ প্রথমে আমরা যে শিরোনামটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যোগ দিচ্ছেন এবং সেখানে তিনি সম্মেলনের ফাঁকে নানান বৈঠক করছেন। তার মধ্যে একটি করেছেন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে। সেখানে তিনি একটি কথা বলেছেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয়। আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আলোচনা শুরু করতে চাই। এখন হচ্ছে যে নির্বাচনের তো একটা সাংবিধানিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে পার্লামেন্ট ইলেকশন হবে এবং সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। তো আর একটা প্রস্তাব রয়েছে, সে প্রস্তাবটা যদি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি সবাই গ্রহণ করে, সেটা হলো সংখ্যানুপাতিক পদ্ধতি, অর্থাৎ রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের সংখ্যা অনুসারে সদস্যপদ পাবে। তো এখন কোন পদ্ধতি সেটা আলোচনার বিষয় এবং সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই এটা হতে হবে। রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া তো এটা সম্ভব না। তো সেই ব্যাপারে তো আলাপ আলোচনা হতে পারে এবং সেটাও দ্রুত, সেই বিষয়টা যদি আসে তাহলে এটাও দ্রুত সমাধান হওয়া উচিত এবং আলাপ আলোচনা যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং এখানে তো 5টা মানে 4টে সংস্কার কমিটি অলরেডি তাদের প্রস্তাব দিয়েছে, নির্বাচনী সংস্কার কমিটিও প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই প্রস্তাবের মধ্যে কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়টি যুক্ত হয় নাই। এমনকি যে সংবিধান সংস্কারের যে প্রস্তাব তার ভিতরেও কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হয়নি। তো তাহলে তো সেখানে এই প্রস্তাবটাকে
আমার মনে হয় অন্তর্ভুক্ত হলে সেটা একটা আলাপ হতে পারত। তো এখন যেটা মানে আমি নির্বাচন কমিশন এর সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের দুটো প্রস্তাবেই আমি পড়েছি। তো সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়টাকে দেওয়া হয়নি, যেটা আলোচনায় ছিল, রাজনৈতিক দলের মাঠে আলোচনায় রয়েছে। এখন রাজনৈতিক দল এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটা হচ্ছে যে সিদ্ধান্ত তো হয়ে আছে, আর যদি এটা পরিবর্তন করতে হয় তাহলে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের তো সংবিধান আছে এবং এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে। তো অতএব সংবিধান এই প্রবর্তিত পদ্ধতিতেই, সংবিধান নির্দেশিত পদ্ধতিতে তাদের এগোতে হবে, এর কোনো বিকল্প নেই। আর একটা হতে পারে যে হ্যাঁ, রাজনৈতিক দলের গুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তারা কোনো সংশোধনী আনতে পারে, তার বাইরে আমি অন্য কোনো পথ দেখি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আরেকটি অংশ আমরা শিরোনাম হিসেবে দেখেছি কোথাও কোথাও, সেখানে যেমন সংস্কার কম হবে না বেশি হবে সেগুলো সেই সিদ্ধান্ত জনগণ নিয়ে দেবেন, এরকম কথা বলা রয়েছে। প্রসঙ্গটি এই কারণে তোলা যে সংস্কার কম বা বেশি এর সঙ্গে নির্বাচন মানে দ্রুত হবে না দেরিতে হবে, এই বিষয়টি খানিকটা সম্পৃক্ত বলে নানানভাবে আমরা শিরোনামে দেখতে পাই। যে সংস্কারের যেসব প্রস্তাব এসছে এগুলো তো একটা দীর্ঘমেয়াদী বিষয় এবং অনেক সংস্কারই যেটা সংবিধান সম্পর্কিত সেটা পার্লামেন্ট ছাড়া সম্ভব না। অতএব সেই ক্ষেত্রে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটা করাটা খুবই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। আর একটা হচ্ছে যে সব সংস্কার শেষে নির্বাচন হবে, সেটা নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় চলে যাবে। এবং যেহেতু সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের মানে 25শে ডিসেম্বর কিংবা পরবর্তী ডিসেম্বরের পরে মানে জুনের আগে নির্বাচন হবে, তাহলে বোঝা যাচ্ছে যে সব সংস্কার এই সময়ের মধ্যে করা সম্ভব না। কেননা এখন পর্যন্ত সবগুলো সংস্কার কমিটি তাদের কমিশন তাদের রিপোর্ট জমা দেয়নি। যে 4টে দিয়েছে সেটা নিয়েও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা, এখনও আনুষ্ঠানিক আলাপ আলোচনা শুরু হয়নি। অতএব সমস্ত সংস্কার শেষে নির্বাচন, এটা আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত নয়, বরং প্রয়োজনীয় কিছু সংস্কার করে বাকি সংস্কারের বিষয়টা রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিতে হবে, সেটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এই কথাগুলো যখন হচ্ছে, এটি হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মূলত। তো এর মধ্যে আমরা আরেকটি শিরোনাম দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি শাহবাগে একটি সমাবেশে বলেছেন যে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। না, এই ধরনের তো কোনো প্রস্তাব তো আমাদের সামনে নাই, টেবিলে নেই, এটা আমি এখনই শুনছি। কেননা যে টেবিলে যে প্রস্তাবগুলো আসছে সংস্কার কমিটি যেগুলো করেছে কিন্তু সেটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন, কিন্তু গণপরিষদে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু গণপরিষদের নির্বাচন এর কোনো প্রস্তাব এখনও নেই এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো দাবি ওঠেনি। এমনকি আনুষ্ঠানিকভাবেও নাগরিক কমিটি এই প্রস্তাব এই প্রথম আমি শুনছি, এর আগে তো এটা শুনিনি। তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, কোথায় কোথাও আলোচনার মধ্যে আছে যে একটা গণপরিষদ হয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তো এইটা নিয়ে তো একটা বিতর্ক আছে, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো কেউ 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার একটা প্রস্তাব আছে, যে প্রস্তাবটা উঠেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা সমর্থন করে না। এবং সবচেয়ে এই সময়ের বড় দল বিএনপি, এবং বিএনপি বিবিসির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তো সেখানে উনি সংবিধান সম্মত পদ্ধতিতেই অগ্রসর হওয়ার কথা উনি বলেছেন, এবং কি রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারটা নিয়ে যে ছাত্রদের সঙ্গে তার মত পার্থক্য ছিল সেটাও তিনি স্পষ্ট করেছেন যে তাতে এক ধরনের অস্থিরতা বাড়তে পারে এবং এক ধরনের সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারেও তিনি আপত্তি করেছেন। এবং 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধ প্রশ্নে তিনি বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করেই অগ্রসর হওয়ার পক্ষে মত দিয়েছেন। তার বক্তব্যের অবশ্য আরেকটি অংশ যদি আমরা দেখি, তিনি খুব জোর দিয়ে সেখানে যেটি যেভাবে উদ্ধৃত করা হয়েছে আর কি, যে সেটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এটা কার বক্তব্য? নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। সেটা হতে পারে। তাহলে এখন ব্যাপারটা হলো রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যমত্য দরকার। ঐক্যমত্য ছাড়া যদি সব রাজনৈতিক দল মনে করে যে না গণপরিষদ হবে, বিশেষ করে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর এটা একমত হওয়ার দরকার, কিন্তু তার বাইরে তো এককভাবে তো এটা আর সম্ভব না। আর একটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে সংস্কার প্রস্তাবেও কিন্তু এটা বলা হয়নি যে এখানে গণপরিষদ নির্বাচন হবে।
তো সেখানে গণপরিষদ নির্বাচন করতে হলে তো নতুন করে আমাদেরকে ভাবতে হবে। তো ৭২ সালের সংবিধানকে রেখে তো আর গণপরিষদ হবে না, তাহলে ৭২ সালের সংবিধান বাতিল করার প্রশ্ন। এখন ৭২ সালের সংবিধানটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বিষয়। তো সংবিধান একটা জাতির জীবনে একবারই হয়, যেমন ভারতের সংবিধান কিংবা যুক্তরাষ্ট্রের সংবিধান, সেখানে হ্যাঁ অনেকবার পরিবর্তন হয়েছে, কিন্তু নতুন করে সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয় না। যেমন পাকিস্তান আমলে যে সংবিধান ছিল সেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তান এবং সংবিধান দুই, সেটা মানে দুই, এটাকে কি বলবো, দুই বাতিল হয়ে যায়। তো যে কারণে সেখানে নতুন করে সংবিধান, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রশ্ন উঠেছিল, কিন্তু বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। হ্যাঁ, এই সংবিধান অনেক কালাকানুন আছে, এই সংবিধানে তো অনেক গণতান্ত্রিক ধারা সে সন্নিবেশিত হয়েছে এবং ব্যক্তি গোষ্ঠীর প্রয়োজনে সংবিধান বারবার কাটাছেঁড়া হয়েছে। এই সংবিধানকে এই কালাকানুনের বেষ্টনী থেকে বের করার দরকার, এটা ঠিক, এবং সেটা সংশোধনের মাধ্যমে এটা সম্ভব, এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এটা পার্লামেন্টে সেটা সম্ভব। তারপরে পার্লামেন্টে এটা করার পরে যদি সেখানে প্রয়োজন হয় সেখানে গণভোট হতে পারে, কিন্তু নতুন করে সংবিধানের প্রণয়নের কোনো আমি যৌক্তিকতা দেখি না, ব্যক্তিগতভাবে দেখি না, এবং কোনো রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল সে দাবিও করে নাই এখন পর্যন্ত। আর রাজনৈতিক সমীকরণ নিয়ে নানান রকম শিরোনাম তো রয়েছে, আমরা যেমন দেখছিলাম, তার মধ্যে একটি হচ্ছে আসছে ছাত্র নেতৃত্বের দল নানা কৌতূহল। ছাত্র নেতৃত্বের দল আসছে, এই শিরোনামটি এটি যে প্রথম তা নয়, কিন্তু এখানে আমরা যদি উপশিরোনামগুলো যদি একটু দেখি, এর মধ্যে রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ, লক্ষ্য থাকবে বিএনপি নেতার দলে টানার, নেবে চাঁদাবাজি দুর্নীতি বিরোধী অবস্থান, উপদেষ্টাদের কেউ কেউ দলে যুক্ত হবেন, এবং আরও উপরে লেখা রয়েছে আওয়ামী লীগ বাদে সবার জন্য দোয়ার খোলা। তো আমার মনে হয় যে ছাত্র নেতারা যদি একটা দল করেন তো সেটা ভালোই, আমি শুধু ব্যক্তিগতভাবে স্বাগতই জানাই, কেননা এটা রাজনৈতিক দল হতেই পারে, এবং এখানে যেহেতু রাজনৈতিকভাবে এক ধরনের শূন্যতাও তৈরি হয়েছে, অতএব একটা যুগোপযোগী সময়োপযোগী দল ছাত্ররা করতেই পারে। যারা লড়াইতে ছিল, আন্দোলনে ছিল, তাদের নেতৃত্বে একটা দল হলে সেটা আপত্তির কিছু নয়, তো সেটা হতেই পারে। কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে যে সেই দলের ক্ষেত্রে তাদের কতগুলো সিদ্ধান্তে আসতে হবে যে তারা আসলে কি চায়। তো এখানে যেমন তারা কি সরকারে, এখনও তারা সরকারে আছে, তো সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাহলে সরকারে থেকে একসঙ্গেই দল করা যায় না। তো এবং বিভিন্ন সময়ে কিংস পার্টির এক ধরনের বক্তব্য আছে, কিংস পার্টির একটা আমাদের বিভিন্ন সময় প্র্যাকটিস আছে যেটা মোটেই সুখকর নয়। তো অবশ্যই এইটা সজীব মাহমুদ এটি স্পষ্ট করেছেন যে যদি কেউ রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করে তো সেই দল থেকে পদত্যাগ করেই হবেন, তাহলে সেই সরকার থেকে পদত্যাগ করেই সেটা হবেন। তো সেই দিক থেকে আমি দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সজীব মাহমুদ তাদের বক্তব্যের মধ্যে এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, অর্থাৎ যে তারা উভয়ের বক্তব্যে এটা প্রমাণিত হয় এবং উভয় বক্তব্যই ঐক্যমত্য দেখা যায় যে সরকারি থেকে দল করাটা ঠিক না, এবং জনগণও মনে করে যে এটা ঠিক হবে না, তাহলে এটা কিংস পার্টি হতে পারে, এবং কিংস পার্টির অভিজ্ঞতা আমাদের কাছে ভালো না। হ্যাঁ, ছাত্র রাজনৈতিক দল ভুল বোঝাবুঝি কাম্য নয়, বিএনপিকে আওয়ামী লীগ শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং আপনি একটু আগে যেটা বললেন যে ছাত্ররা দল করলে সরকার থেকে বেরিয়ে এসে করা উচিত, এরকম নানান প্রতিক্রিয়া আমরা এই চলমান এই সমীকরণের যে অবস্থা এটি নিয়ে দেখতে পাচ্ছি আর কি। অনেককে উদ্ধৃত করে এই শিরোনামগুলো করা হয়েছে, যেমন নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে যদি কেউ সরকার এরকম নির্বাচন করতে চায়, অনেকগুলো কথা রয়েছে, এবং পাল্টাপাল্টি বক্তব্যে জনগণ হতাশ হয়েছে, এই নানান রকম কথা। আমাদের যে কনসেপ্ট যেটা হচ্ছে যে আমরা যদি অতীতে দেখি যে এখানে কোনো দলীয় সরকারের অধীনেই নির্বাচন নিরপেক্ষ হয়নি, যে কারণে নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি সেটা এরশাদের শাসনামলে উঠেছিল, এবং 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। পরবর্তীতে সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাও অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশে 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্বাচন সহ, দেয়া নির্বাচন সহ, এবং এই 4টি নির্বাচনই তুলনামূলকভাবে গ্রহণযোগ্য, জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাকি নির্বাচনগুলো নিয়ে তো বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, অতএব সেখানে হচ্ছে দলনিরপেক্ষ সরকারের যদি পক্ষ থাকে, সরকারের যদি দল থাকে, তাহলে নির্বাচন
পক্ষপাতমূলক হয়ে যায়। অতএব পক্ষপাতহীন নিরপেক্ষ নির্বাচন করতে হলে যারা সরকারে থাকবেন তাদের কোনো দল থাকবে না, কিংবা কোনো দলের সঙ্গে তাদের সংস্রব থাকবে না। এটি হচ্ছে জনগণের চাওয়া, এবং এটি হচ্ছে আমাদের মানে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, এবং যে একটা ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার এর বিধানটা প্রবর্তন করা দরকার। ইতিমধ্যেই আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। তো সেই অবস্থায় আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে তাকে দলনিরপেক্ষ হতে হবে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর কোনো বিকল্প আমি দেখি না। এখন এই যে রাজনৈতিক দল, তারপরে যেটা বলা হচ্ছে যে ছাত্রদের নেতৃত্ব, সব কিছু মিলিয়ে এই যে এক ধরনের আমরা শিরোনামে এই শব্দটিও ব্যবহার হতে দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ, একাধিক সংবাদপত্রে আমরা একাধিক দিন দেখতে পেয়েছি। এই উত্তাপের এই পরিস্থিতিটিকে আপনি কি রকম ভাবে দেখছেন? উত্তাপটা খারাপ না, রাজনীতিতে তো এক ধরনের বাহাজ থাকতেই পারে, এবং এই ধরনের বাহাজ কোনো আপত্তির কিছু আমি দেখি না। কেননা এখানে আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনার স্বৈর শাসনকে মোকাবেলা করার জন্য সব দল, অর্থাৎ এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা, তার সঙ্গে বিএনপি, ইসলামী দল, বাম দল, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু সবার কর্মসূচি কিন্তু এক না, সবার রাজনৈতিক লক্ষ্য এক না। অতএব সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। অতএব নির্বাচনকে সামনে রেখে সব দল তার নিজস্ব অবস্থানে চলে যাবে, এটাই স্বাভাবিক। অতএব এর সঙ্গে আমি কোনো বিরোধ দেখি না, কিন্তু এমন কিছু হওয়া উচিত নয় সেটা যেন কাদা ছড়াছড়ি কিংবা কখনো সংঘাতের পর্যায়ে না যায়। সে সহিষ্ণুতার রাজনৈতিক দলগুলো পরিচয় দেবে বলে আমি মনে করি। যারা একসাথে লড়াই করে এত বড় একটি বিজয় অর্জন করেছে, তাদের মধ্যে এই ধরনের পারস্পরিক মানে সৌভ্রাতৃত্ব বোধ, পারস্পরিক তাদের মধ্যে সুসম্পর্ক, এটা থাকাটা উচিত বলে আমি মনে করি। তবে হ্যাঁ, এই বিতর্ক যেটা, আমি এই বিতর্কেতে আপত্তির কিছু দেখি না, বিতর্ক হতেই পারে। এখানে রাজনীতিতে এই ধরনের বিতর্ক আমরা দেখেছি, উত্তাপ আমরা দেখেছি, এবং তাতে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মত পোষণ করে হচ্ছে গণতান্ত্রিক একটা সৌন্দর্য, গণতান্ত্রিক বিধির একটা সৌন্দর্য। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত পোষণের সুযোগটা নিশ্চিত থাকতে হবে। অতএব তারা ভিন্ন মত করতেই পারে, সবাই একইভাবে ভাববে এটা তো হতে পারে না। একটা ঐক্যমতে পৌঁছতে হলেও বিভিন্ন ভাবনা থেকে সেখানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঐক্যমতে পৌঁছতে হয়। আপনি যখন এই কথাটি বলছেন তখন আমাদের চোখের সামনে একটি শিরোনাম রয়েছে। শিরোনামটি একটি উদ্ধৃতিমূলক শিরোনাম তো বটেই, সাক্ষাৎকার ভিত্তিক। এখানে লেখা যে বিরোধ রেখে ভালো নির্বাচন করা যাবে না। না, বিরোধ আর হচ্ছে বিতর্ক, মত পার্থক্য এক নয়। একটা হচ্ছে যে বিরোধাত্মক, তারা সংঘাতের দিকে চলে যাচ্ছে, সেইটা কাম্য হতে পারে না। কিন্তু মত পার্থক্য তো থাকতেই পারে। রাজনৈতিক মত পার্থক্য এটা তো অগণতান্ত্রিক কিছু না, বরং সেটি সঙ্গত এবং সেটি বাস্তব। অতএব আমরা এটা যেন কোনো সংঘাতে রূপ লাভ না করে, বিতর্ক থাকবে, বাহাস থাকবে, এবং তার মধ্য দিয়েই রাজনীতি এগিয়ে যাবে, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে, এটি আপনার সংবাদপত্রের শিরোনাম। একই ধরনের শিরোনাম আরও কয়েকটি সংবাদপত্রে রয়েছে। একটি হচ্ছে রক্তাক্ত ছিনতাই আতঙ্ক বাড়ছে, আর একটি হচ্ছে রাজধানীর 432 স্থান ছিনতাইয়ের হটস্পট। আমরা একটু এই প্রসঙ্গগুলি, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমরা বিভিন্ন সংস্কার নিয়ে, রাজনৈতিক সংস্কার, সংবিধানের সংস্কার, আমরা জনপ্রশাসনের সংস্কার, পুলিশের সংস্কার, এইসব সংস্কার নিয়ে আলাপ করছি। কিন্তু আমি এর আগেও আপনার এখানে আমি বলেছি যে আগে দুটো সংস্কার দরকার, দুটো এজেন্ডাকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা দরকার। একটা হচ্ছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আনা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে অবনতি ঘটেছে, পুলিশ এখনও তার নিজস্ব ভূমিকায় নেই, এখনও পুলিশ নিজেরা পুলিশি ব্যবস্থাকে রিভাইভ করা যায়নি, পুলিশ এখনও ডিমোলাইজড হয়ে আছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে, এবং প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তো খুনোখুনি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এমনকি খোদ ঢাকাতেও যে ঘটনাগুলো ঘটছে সেটা আতঙ্কের বিষয়, এবং অনেক খবরই পত্রপত্রিকাও আসছে না, তারপরে অসংখ্য ঘটনা ঘটছে। এইটা একটা। আর একটা হচ্ছে যে এখানে চাঁদাবাজিদের মধ্যে খুনাখুনি হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যে খুনাখুনি শুরু হয়ে গেছে, তো সেগুলো আমরা লক্ষ্য করছি। অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা আমার মনে হয় বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হওয়া উচিত, এবং তাদেরকে এটা করতে হলে সেখানে দ্রুত পুলিশি ব্যবস্থাকে সংস্কার করতে হবে। কিন্তু পুলিশের পোশাক বদল করলে তো হবে না,
তার গুণগত চরিত্রের বদল করতে হবে এবং পুলিশকে জনগণের বন্ধু যেটা বলা হয় সেই বন্ধু হিসাবে দাঁড় করাতে হবে এবং সেই জায়গাটা যদি পুলিশ না দাঁড়াতে পারে, সেখানে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে যেতে না পারে, তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এবং আমার মনে হয় সরকারের এই ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। গুরুত্ব দেওয়া উচিত যখন আপনি বলছেন, তখন আমাদের এই শিরোনামগুলোতে অনেকগুলো পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। তার মানে এই গুরুত্ব দেওয়া উচিত কথাটি আরও আগে থেকেই আমরা শুনেও আসছি। এই বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতিতে ছিনতাইয়ের কথাটা অনেক অনেক বেশি, কিছু কিছু স্পটের একদম নাম উল্লেখ করে বলা হয়েছে, পরিসংখ্যানও এখানে উল্লেখ করে বলা হয়েছে। তো এই যে উচিত বলার পরও বেশ কয়েকদিন ধরে আমরা ধারাবাহিকভাবে এরকম শিরোনামগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। তো দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য জননিরাপত্তা নিশ্চিত করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং এটা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে। পুলিশ প্রশাসন সবারই কাজটা হবে যে জনগণের জননিরাপত্তাকে নিশ্চিত করা এবং এই নিরাপত্তা আমরা যদি এই ধরনের ঘটনা ঘটে তখন জনমনে আবার হতাশা দেখা দিবে যে কেন আমরা পরিবর্তন করেছিলাম, কেন লড়াইতে নেমেছিল, কেন এত যুবক প্রাণ দিয়েছিল। তাদের তো লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা। তো সেই জননিরাপত্তাটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় সব সংস্কারের আগে পুলিশের সংস্কারটা দরকার। পুলিশকে ঢেলে সাজাতে হবে এবং পুলিশকে তাদের আরোপিত দায়িত্ব, পুলিশের উপর তার আরোপিত দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে এবং সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে এবং সেই কাজটা খুবই জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, পুলিশের এক পদক্ষেপ নেওয়া বা ইত্যাদি, আপনি এই কথাটা বলছেন। এছাড়া সামাজিক অন্যান্য কোনো পদক্ষেপের কথাও এসেছে, যেমন একটা হচ্ছে যে এর বাইরে অপরাধীরা ছাড়া পেয়ে বাইরে এসে খুনোখুনি করা, এরকম অনেকগুলো ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সামাজিক উদ্যোগ বা এরকম কি পরামর্শ আপনার রয়েছে? না, একটা হতে পারে, যেমন আমরা দেখি যে 5ই আগস্টের পরে জনগণ কিন্তু পাহারা দিয়েছে। তো এই প্রক্রিয়াটা তো দীর্ঘদিন চলতে পারে না যে জনগণ পাহারা দিয়ে তার জানমাল রক্ষা করেছে, পাড়ায় পাড়ায় কিন্তু তারা পাহারা দিয়েছে, কিন্তু এটা তো একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হতে পারে না। দীর্ঘস্থায়ী ব্যবস্থা হিসাবে পুলিশকেই এই দায়িত্বটা পালন করতে হবে। আর একটা হচ্ছে যে হারে, আমি এইটাও কারণটা বুঝতে পারছি না, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে আদালত থেকে। তো সেই ব্যাপারেও এখানে সরকারি যে আইন কর্মকর্তারা আছে তাদেরও এই ব্যাপারে নজর দেওয়া দরকার, যাতে এইভাবে পাইকারি হারে আসামিরা কারাগার থেকে বেরোতে না পারে। সেই বিষয়টাও তো সরকারি আইন কর্মকর্তাদেরকে এই ব্যাপারে নজর দিতে হবে। এটি একটি। আর এছাড়া আরও কিছু হয়রানির ঘটনা আমরা নানান সময় শিরোনামে দেখেছি এই সময়ের মধ্যে, সেটা নিয়ে আমাদের সরকারের তরফ থেকে বলাও হয়েছে যে এগুলো যাচাই বাছাই করে দেখা হবে, বিশেষ করে বিভিন্ন মামলা নিয়ে, মামলায় যাদের আসামি করা হচ্ছে। সেইটা তো দুর্ভাগ্যজনক ঘটনা যে হারে খুনের মামলা দেওয়া হয়েছে এবং যারা খুনের মামলা দিয়েছেন তারাও জানে না কাকে আসামি করা হয়েছে। এবং হ্যাঁ, এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা হুকুম দিয়েছে, যারা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারা খুনের মামলার আসামি হতেই পারে, কিন্তু সাংবাদিক, এমনকি শিল্পী, বহু লোকেরা কিংবা রাজনৈতিক দলের কর্মীও যারা এই ঘটনার থেকে অনেক দূরে, সরকারে ছিল না, সেই সব কর্মী নেতারাও খুনের মামলার আসামি হয়েছে। এটা বরং এইটার মধ্য দিয়ে বিচার ব্যবস্থা এবং বিচার সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। আর একটা হচ্ছে যে এই যে খুনের মামলা, এর পেছনে একটা এই মামলা বাণিজ্য আছে। আমি জানি এর পেছনে পুলিশ কিংবা এক শ্রেণীর আইনজীবী এবং এক শ্রেণীর রাজনীতিকরাও এর সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, এই জামিন বাণিজ্য, এগুলো বাণিজ্যে পরিণত হয়েছে। তো সেই ব্যাপারগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই ব্যাপারে আমার মনে হয় যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তো তাদেরকে বিষয়টাকে খতিয়ে দেখা দরকার এবং এখানে আইনজীবীদেরকেও তাদের সঠিক ভূমিকা পালন করতে হবে। তো এখানে আইনজীবীদের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। আইনজীবীদের ভূমিকা কেবলমাত্র অর্থ কামাই নয়, আইনজীবীদের ভূমিকা হচ্ছে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখা। সেই ব্যাপারেও তারা ভূমিকা রাখবে বলেই আমরা আশা করি। হ্যাঁ, এই শিরোনামটি নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে এই যে ভিসা কমে যাওয়া আমরা দেখেছি, ভিসা কমে যাওয়ার বিষয়টি নিয়ে শিরোনাম হচ্ছে এরকম যে এটি বিদেশ যাত্রা কমিয়েছে এবং সেটি শ্রমিকদেরও বাইরে যাওয়া কমেছে এবং এই ক্ষেত্রে এই যে ট্রাভেল বিজনেস, যেটা ভ্রমণ কেন্দ্রিক যে ব্যবসা, এটা 7%
কমে গেছে? এটা তো একটা স্বাভাবিক, এটা যেমন ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না, যে কারণে ভারতে যাওয়ার ব্যাপারটা কিন্তু এটা অনেক কমে গেছে, কারণ ভারত তো ভিসাকে রিস্ট্রিক্টেড করেছে, যদিও বা এখানে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া যাওয়াটা একটু বেড়েছে। তো এখন হচ্ছে, এবং বাংলাদেশেও যে অবস্থা, বাংলাদেশেও বাইরে থেকে ট্যুরিস্টরা কিন্তু ততটা আসছে না। তো এখানে বাংলাদেশ সম্পর্কে একটা আতঙ্ক রয়েছে। তো বিশেষ করে আমরা একসময় ভারতীয় পত্রপত্রিকায় কিছু নেতিবাচক খবর কিংবা অতিরঞ্জিত অতিকথিত ঘটনা প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি হয়েছে। তারপরে আরও কিছু কিছু ঘটনা ঘটছে, বোমা আতঙ্ক, এই যে বিমানে বাংলাদেশ বিমানে বোমা আতঙ্কর একাধিক গুজব রটেছে, এই সবগুলোর পিছনেও আমার মনে হয় কোনো কালো ষড়যন্ত্রের হাত আছে কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। অতএব এই সব জায়গা থেকে আমার মনে হয় পর্যটন, অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ যেমন বাইরে যাওয়ার সুযোগটা, বিশেষ করে ভারতে যাওয়ার সুযোগটা কমেছে, এবং বাংলাদেশেও বিদেশিরা পর্যটকরা সেইভাবে আসছে না, সেখানেও এক ধরনের নিরাপত্তা ভীতি কাজ করছে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু সাঈদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতির আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।